আমার নাম আফরোজা আক্তার নাসিমা। নাসিমা? জি। ডাক নাম হচ্ছে নাসিমা। বয়স কত আপনার? আমার বয়সটা আমি সঠিক জানি না, কিন্তু 32-36 এরকম হবে। 32 কিংবা 36 মতো হবে আর কি। জন্ম জেলা কোথায়? জন্ম জেলা ব্রাহ্মণবাড়িয়া। শুরু করেন আপনি যেখান থেকে বলতে চান, একেবারে ছোটবেলা থেকে। আমার 2 বছর বয়স তখন আমার মা মারা যান। বাবা কি করতেন আপনার? বাবা তাঁতের কাজ করতেন। আচ্ছা। তো আমাদের গ্রামে তাঁতের কাজে বেশি চলতো। ওকে। আর আমার আমার মা মারা যাওয়ার সময় আমি মায়ের মুখটা আমার মনে নেই, আমার দাদির কাছে শুনতাম যে আমার মা এরকম ছিল। তো আমি আমার মামার বাড়িতে বড় হই। আচ্ছা, আপনি কি একমাত্র সন্তান ছিলেন? আমার বয়সই মাত্র 2 বছর ছিল। ও, ওই সময় মারা যায়? জি। আচ্ছা, তারপর? আমি আমার মামার বাড়িতে মানুষ হই, আর সেই মামার হলো আমার পালিত মামা। যেমন আমার মামারা 7 ভাই ছিলেন, আর তাদের কোনো বোন ছিল না। তো আমার মারে পালতে নিয়ে আসে। তো ওনারা খুব ভালো ছিলেন। তো আমি যখন ক্লাস 6 থেকে 7 উঠবো, তখন তো ছুটি ছিল, দুর্গাপূজার ছুটি। সেই ছুটিতে আমি আমাদের বাড়িতে আসি। তো আমাদের বাড়িতে যখন আসি তখন আমার বয়স 11 থেকে 12। আচ্ছা। আমার প্রতিবেশী একজন, তার নাম হলো সম্পর্কে কি হতো? প্রতিবেশী চাচা হইতো। প্রতিবেশী চাচা মানে আপনার বয়সী ছিল নাকি বয়স বড় ছিল? তাদের বয়স 32 এরকম ছিল, আমার 10, 11 থেকে 12 এরকম। ওকে। তো আমি ক্লাস 6 পড়ি, 7 উঠবো এরকম বয়স। তখন ওরা আমারে প্রেমে প্রস্তাব দেয়। এই বয়সে এরকম ভাবে এত বড়? মানে তাদের ভয়ে খালি আমি লুকাই থাকি। আচ্ছা। তারপর আরেকজন লোক দিয়ে বলাইছে, তখনও আমি না করছি। না করার পর 2জন লোক আপনাকে কিভাবে প্রেমের প্রস্তাব দিবে? দিলে তো একজন দিতে পারে, ওরা কি 2জন একসাথে দিয়েছে প্রেমের প্রস্তাব? 2জন না, তার সঙ্গে সঙ্গী ওরা। আচ্ছা। তো মেন হলো। আচ্ছা। আর আরেকজন আছে, তারা 2জনই ছিল তার সাথে সঙ্গী আর কি, তার বন্ধু ছিল। আরেকজনের নাম হইলো। আচ্ছা। তখন আমি না করার পর তখন আমাকে খুব বিরক্ত করে স্কুলে যেতে আসতে। আমি আমার মামার বাড়ি স্কুলে পড়াশোনা করতাম। তখন ওরা ওখানে গিয়েও বিরক্ত করে, রাস্তাঘাটে দাঁড়ায় থাকে এরকম, চিঠি লিখে একজনের কাছে দিয়ে দেয় এরকম করে। তো যখন আমি চিঠিও নেই না, আপনি বলতেন না বাড়িতে এসে কাউকে? আমার এক মামার বলছিলাম, তো মামা বলছে তুমি তাদের কথা কান দিও না। আচ্ছা। ছোট মানুষ, এত মামা একটা মাথায় নেয়নি। তারপরে আমি যখন দুর্গাপূজার ছুটিতে আমাদের বাড়িতে যখন আসি, তখন ওরা মানে বিকেল 3টা-4টার দিকেই মানে আমাদের চারপাশে খালি একের পর এক খালি ঘুরতেছে। তারপরে একজন আমার সামনে দিয়ে যায়, যে বলে কি চেহারা বদলে দিব। তা আমি আর জানি না যে চেহারা বদলে দিব, এরকম বেশি একটা করিনি। তখন ওরা সেদিন রাত্রেই, আমাদের বাবার ঘর ছিল বাঁশের বেড়া, জানালাও ছিল বাঁশের। তো আমরা একটা চকিতে থাকতাম, আমার দাদি, আমার এই যে মার ঘরে আমার বাবা আবার বিয়ে করলেন, তো ওই মার ঘরে 2 বোন 1 ভাই, আর আমার মার ঘরে শুধু আমি একা। তখন ওই সবাই আমরা ওই চকিতে থাকতাম। তো আমার সাথে আমার মামাতো বোনও ছিল, আমার একটা মামাতো বোন আমার সঙ্গে আসছিল বেড়াইতে আমাদের বাড়িতে। তো মামাতো বোনও ছিল, মামাতো বোনের গায়েও লাগছে, প্রায় আমার চেয়ে বেশিও কম না, লাগছে মোটামুটি ভালো এরকম। তো যখন আমাকে অ্যাসিড মারে, তখন আর আমি বুঝি না যে এটা অ্যাসিড। তখন আমি দরজা খুলে আমার এক যেটা আছে ওনার গিয়ে আমি জড়াই ধরি যে আমার কি হয়েছে, এরকম চিল্লাচিল্লি করে সারা। তখন আমার জ্ঞান শক্তি ভালোই আছে, আমি বুঝি। তখন আমার এত জ্বলতেছে, মানে বোঝানোর মতো না এরকম। তারপরে আমাদের তো তাঁতের কাজ করে, আমার যেটা আবার বলতো সেটা অ্যাসিড মারছে। তখন চারপাশে সব মানুষ আসে, তখন আমার সেই আসামিরাও আসে, এসে ওরাও বলতেছে এটা তো অ্যাসিড। সবাই বলতেছে পানি, তো ওরা আবার পানি দিতে দেয় না, বলছে না পানি দেওয়া যাবে না, পানি দিলে ফুসকা পড়ে যাবে। তো আমার যে সৎমা, উনিও পানি দিতে চাইলো, তো পানি দিতে দিল না। তারপরে পরের দিন সকালে আমার ঢাকা মেডিকেল নিয়ে আসেন। ঢাকা মেডিকেলে আমি 6 মাস থাকি। একটা না 6 মাস ছিলাম, আমার সাথে কেউ ছিল না। আমার বাবা একজন মহিলা ঠিক করলো। চশমাটা খুলে নেন। আমার যেটি আমি দর্শক আপনাদেরকে একটু বলি, ওনার শ্রবণ শক্তিতে সমস্যা হয়েছে এই ঘটনার পরে, যে কারণে আমাকে অনেক লাউড যেতে হচ্ছে। আপনি চশমাটা একটু খুলে নেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার কি অবস্থা,
এটা আসলে খুবই অবর্ণনীয়। আপনি একটু আমাদেরকে দেখাবেন কোথায় কোথায় গেছে এই অ্যাসিডের প্রকোপটা? উনি হিসাব মেনটেন করেন, আমি শুধু বোঝার জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটা একটা মানুষকে আজন্ম শেষ করে দেবার জন্য এরকম একটা ঘটনা যথেষ্ট। একটা মানুষ কতটা পাশবিক হলে, আপনার ডান কান বাম কানের কি অবস্থা? ডান কান তো দুটোই নাই, কিন্তু ডান কানের ছিদ্র বন্ধ, আমি বাম কানে কিছু কিছু শুনতে পাই। একটু মাথাটা ঘুরায় একটু দেখান আমাদেরকে ক্যামেরায়। ওরাই হচ্ছে ওনার বাম কান, আর ডান কানটা একটু দেখান, পুরোপুরি ব্লক। জি, এবার আপনি পড়েন, আপনি পড়ে নেন, যেভাবে আপনি কমফোর্ট ফিল করেন আপনি গল্প বলতে সেভাবেই বলেন, সমস্যা নাই। আমাদের অনেক প্রশ্ন এসে গেছে ইতিমধ্যে মাথায়, আমাদের প্রশ্নগুলো জানতে হবে। তবে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যেহেতু ওনার বয়স মাত্র 11 ছিল, ক্লাস 5-6 পড়ার বয়স, ওই সময়ে ওনার জীবনে এমন কিছু মানে করা সম্ভব নয় যাতে করে মানুষ ক্ষেপে গিয়ে, একটা ম্যাচিউর দুটো মানুষ ক্ষেপে গিয়ে ওনাকে এই ধরনের ঘটনার মধ্যে নিয়ে আসতে পারেন। কারণ ছোট একটা বাচ্চা যার বয়স 18 বছর হয়নি, ইভেন জীবনের যে কোনো স্টেজেই কোনো মানুষ যে ধরনেরই অপরাধ করুক না কেন, এই ধরনের বর্বরতার শিকার ভেরি আনএক্সপেক্টেড, খুবই অপ্রত্যাশিত। এবং 11 বছরের একটা বাচ্চা, সে জীবনে এমনই কিবা করতে পারে যে যার কারণে তাকে এই ধরনের ঘটনার মুখোমুখি হতে পারে। নিঃসন্দেহে ভয়ঙ্কর রকমভাবে জিঘাংসা, অমানবিকতা এবং একটা মানুষের মধ্যে এক্সট্রিম পশুত্ববোধ, চরম পর্যায়ের পশুত্ববোধ, যেটা একটা মানুষকে আমরা বলি পশুতে পরিণত করে। পশুদের মধ্যে এই ধরনের ভয়ঙ্কর রকমের গুণ নাই আমার জানা মতে। পশুর থেকেও অধম যদি কোনো কিছু থেকে থাকে, সেই জায়গাটায় নিয়ে যায় এবং তখন মানুষ এই ধরনের কাজ করে। তো আমি এই ধরনের ঘটনাগুলোকে আপনাদের সামনে বেশি বেশি আনতে চাই, বেশি বেশি দেখাতে চাই। গল্পের বিন্যাস ঠিক থাকুক আর না থাকুক, আমি এই সিচুয়েশনগুলোকে বেশি বেশি করে সোশ্যাল মিডিয়াতে আনতে চাই, যাতে করে আমাদের আগামীর যে সন্তানরা বড় হচ্ছেন তাদের মধ্যে এই ধরনের ভয়ানক প্রবৃত্তিগুলো শিশু অবস্থাতেই মরে যায়, যাতে করে মানে কেউ যাতে কখনো এই ধরনের কাজ না করেন। কারণ একটা মানুষের অবস্থাটা কি হয়, একটা মানুষ সারাটা জীবন প্রত্যেকটা মোমেন্টে, প্রত্যেকটা সিঙ্গেল মোমেন্টে সে এই ধরনের ভয়ানক অবস্থা নিয়ে সে মুভ করে। রাইট, আপনি তাকে অ্যাসিড মেরেছেন এবং সে কিন্তু একটা সার্টেন পিরিয়ডের জন্য কিন্তু পেনাল্টি পাচ্ছে না, একটা সার্টেন পিরিয়ডের জন্য কিন্তু সে পেইন পাচ্ছে না। যতদিন বেঁচে থাকবে, যেই অবস্থায় বেঁচে থাকবে, প্রত্যেকটা সিঙ্গেল মোমেন্ট সে এই শাস্তিটা ভোগ করতে থাকে। এটা তো এক ধরনের শাস্তি বলা যায় না, এক ধরনের অন্যায়, যার তার উপরে যেটা করা হয়েছে সেটা সে চরমভাবে ভোগ করতে থাকে। তো কি হলো, মানে 6 মাস আপনার সঙ্গে মেডিকেলে কেউ ছিল না, এটা কেন হলো? নিজের আপনজন কেউ ছিল না। আমার বাবা একজন মহিলা ঠিক করছে, উনি আমার প্রতিবেশী, আমার এক জেঠি হয়। তো উনি আমার 6 মাস পর্যন্ত আমার পাশে ছিলেন। আচ্ছা। তারপরে আমি যখন ঢাকা মেডিকেল যাই, তখন একটা ডক্টর, ওনার নাম আকবর স্যার, উনি আমাকে দেখে বলছিল যে এই মেয়েটা 75% পুড়ে গেছে, যদি বেঁচে থাকে তো উপরওয়ালার শক্তি। আচ্ছা। উনি সবসময় আমার এসে বলতো যে তুমি ভালো হয়ে যাবে, অল্প দিন লাগবে, বেশি দিন লাগবে না, তুমি সুস্থ হয়ে যাবে। তখন আমি বলতাম যে 6 মাস হয়ে গেছে, তারপর আর কত। কোন ক্লাসে পড়তেন ওই সময় আপনি? আমি ক্লাস 6 থেকে 7-এ উঠছি। কোন স্কুলে পড়তেন? আমি আমার মামার বাড়ির আসমাতুন্নেসা স্কুলে। আচ্ছা, আপনার এই ঘটনায় এই মিডিয়াতে আসার আগে কি অন্য কোনো মিডিয়াতে এসছে, কোনো পত্রপত্রিকা এসছে? আমি মেডিকেল থাকতে একটা পেপারে আসছিল, সবাই পাশে বেটে যাদের গেস্ট আছে তারা বলতো এই মেয়েটারে গতকাল পেপারে দেখছি। এই মেয়েটার নাম নাসিমা না? হ্যাঁ, কই মেয়েটারে গতকাল পেপারে দেখছি। আচ্ছা। এই মেয়েটার নাম নাসিমা, এই মানে ছেলেরা অ্যাসিড মারছে, তার এই বয়স, মানে এগুলো আমাকে বলতেছে, আমি তখন শুনতেছিলাম। আচ্ছা। তো আপনার সাপোর্ট বলতে মেডিকেলে কেউ ছিল না, যেটা আপনার খুব কষ্টের জায়গা। আমি বুঝতে পারছি আপনি বারবার চোখ মুছছেন, কিন্তু আমি একটু জানতে চাই যে এই যে দুজনের নাম আপনি নিলেন, এদেরকে আপনি আইডেন্টিফাই করলেন কিভাবে? পরবর্তীতে এরা বের হলো কিভাবে যে এরা দুজনে এই কাজটা করেছে? ওরা তো আমাকে বলছে যে চেহারা বদলাই দিবে, তাহলে আবার চেহারা বদলাই দিবে। আবার ওরা বলতে কি দুজন একসাথেই বলতো নাকি? দুজন একসাথেই। দুজন একসাথে প্রেমের প্রস্তাব দেয় কিভাবে, আমি ঠিক বুঝলাম না। মানে ওরা কি বন্ধু ছিল? একজনের বন্ধু ছিল। যখন একজনের কথা আমি শুনি নাই, তখন তারা দুজন মানে একসাথে হইলো আর কি। ও আচ্ছা আচ্ছা। তারপরে যখন বলছে যে চেহারা বদলাই দিব,
তো যখন আমাকে অ্যাসিড মারলো তখন আমার ওই কথাটা মনে পড়লো। ও তারপর দুইজনের মধ্যে একজন আমার প্রতিবেশী, তো ও একজন আসেনি দেখতে, যে অ্যাসিড মারছে তার হাতে পড়ছে, যখন অ্যাসিড ডালার সময় তার পায়ে লাগছে। ও, তো আচ্ছা। তারও যন্ত্রণা আমার মতো নিশ্চয়ই এরকম যন্ত্রণায় সে বুক করতেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন সে আসেনি। তখন সবাই খোঁজাখুঁজি করছিল, কিছু মানুষ বুঝতে পারছিল যে ওরা যে দিনের বেলা এরকম করছে, যে ওরা ছাড়া এই কাজটা কেউ করেনি। আর আমি তো ওদের নামও বলেছিলাম তখন, যখন আমাকে আমার যন্ত্রণা যখন হয়েছে, অ্যাসিড যখন মারছে, তখন তো আমি জ্বালাপুরা অশান্তি, মানে আমি কার পেটের ভিতরে যাবো এরকম। তখন আমি যখন ঢাকা মেডিকেল যাই, তখন ওই ডাক্তাররা বললো এইভাবে চিকিৎসা হইতেছে এরকম। আর তখন ঢাকা মেডিকেলে মানে অ্যাসিডের কোনো চিকিৎসাও ছিল না, মানে প্রতিদিন ড্রেসিং করতো, আমার খুব কষ্ট হইতো টেনে ছিঁড়ে। আর ড্রেসিং এর কথা শুনলে 2 ঘন্টা আগে এই ড্রেসিংটা খুব ভয়ানক হয়, 2 ঘন্টা আগে থেকে কান্না করতাম। আর ড্রেসিং যারা করতো সে আয়ারা অনেক, মানে তারা একটু সময় নিয়ে ড্রেসিং করতো না, মানে তাদের যত সময় তাড়াতাড়ি একজনটা করা যায় আরেকজনটা করবে, একজনটা করা যায় আরেকজনটা করবে এরকম। তখন আমি আমার বাবার কাছে বলছি যে ওরা খুব কষ্ট দেয়। তারপরে ওদেরকে ধরলেন কিভাবে বা কি করলেন ওদেরকে, আমাকে একটু বলেন তো তারা গল্পটা। বাড়ি ছেড়ে কোথাও যায়নি। আচ্ছা, বাড়ি ছেড়ে কোথাও যায়নি। আমার বাড়ির পাশে একটা পুকুর আছে, পুকুরে যার হাতে অ্যাসিড লাগছে, ওই তার সাথে যার এক বন্ধু, সেই বন্ধুরে দেখাইতেছে আমার হাতে লাগছে, ওই যে পায়ে লাগছে, এগুলা বলতেছিল। আর তারা 2 জন নাকি একসঙ্গে সবাই, তাদের যারা লোক ছিল তারাও বলতো তোমরা যদি এই কাজটা করে থাকো তোমরা পালায় যাও। না, আমরা পালাই গেলে মনে করবে আমরা এই কাজটা করছি, আমরা তো এই কাজ করিনি। মানে 1 কান 2 কান করে করে এগুলো সব আপনাদের কানে আসতেছে, ওরা কথাবার্তা বলতো, এগুলা ঘুরে ফিরে, যেহেতু গ্রাম অঞ্চল, তো এগুলো কানে চলে আসতো আর কি, যে কি হচ্ছে। হ্যাঁ, তারপর গ্রাম থেকে অনেকে মেডিকেলে আমারে দেখতে চাইতো, কিন্তু ওরা যেত না। না, ওরা যাইতো না, ওদের বাড়িরও কেউ যাইতো না। আচ্ছা, তারপরে আমাদের পাশে ইতে একটা বাজার আছে, সেই বাজারের থানা আছে, থানা থেকে পুলিশ গেল, ঢাকা মেডিকেল আমারে দেখতে গেল। পুলিশ কি নিজের ইচ্ছায় গেছে নাকি আপনারা থানাতে গিয়েছিলেন? না, আমার বাবার তখন ঢাকায় ছিল। আচ্ছা, আমার যেদিন ঘটনা হয় সেদিন আমার বাবা ঢাকায় ছিল, তো জানতো না যে আমাকে অ্যাসিড মারছে, এই কথাটা শুনে নেই। আমাদের এলাকায় বাজারে গিয়ে নরসিংদী থেকে লঞ্চে বা নৌকায় যেতে হয়, বাজারে যখন গেছে তখন সবাই জিজ্ঞেস করছে আমার কথা। তো আমার বাবা বললে আমার মেয়ে তো বাড়িতে, তো বলছে ও তো, তাইলে তুমি ঘটনা জানো না? না, কি ঘটনা? বলে বাড়ি যাও, বাড়ি গেলে শুনবা। তখন যখন বাড়ি গেছে তখন এই কথা শুনে। আর আমাদের মামলাটা হইলো সরকারবাদী মামলা, মানে পুলিশ ইচ্ছায় খবর পেয়ে পুলিশ নিজেই এসছে। কতদিন পরে মামলা হয়েছে? আপনি হাসপাতালে থাকা অবস্থায় নাকি হাসপাতাল থেকে চলে আসলেন? আমি হাসপাতালে থাকা অবস্থায়। আচ্ছা, আনুমানিক কতদিন পরে? আনুমানিক 2-3 মাস লাগছে মামলা করতে। আচ্ছা, তারপর? তো আমার বাবা আবার একটু সহজ সরল, এত কিছু বোঝে না, সবাই বলছে মামলা করো, তোমার মেয়ের অবস্থা হয়েছে, মামলা করো। তারপরে আমার বাবা যায় মামলা করতে। তো মামলা করার আগে নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলেছে আপনার বাবা? হ্যাঁ, আমার বাবা বলছে যে কারা এরকম করছে, তুমি সত্যি কথা বলবা, কেউ রে অন্যায়ভাবে ঠকানো ভালো না, তুমি বলো। আর তখন আমার বাবা জানতো আমি আর বাঁচবই না। আমার বাবা যখন আমার কাছে জিজ্ঞেস করে তখন আমি সত্যি কথা বলছি যে বাবা এরকম ওরা বলছে। আমার বাবা যাওয়ার আগে পুলিশ আমার কাছে গেছিল। আচ্ছা, থানার এসআই গেল, তখন উনি আমাকে বলল যে আমি মানে পোশাক ছাড়া তোমাকে যখন মেডিকেলে নিয়ে আসে, তারপরে বাড়িতে গিয়ে তোমারে পাইনি, তোমাদের বাড়িতে গেলাম, তখন অপর একজন ব্যক্তি, ওরা যখন পুকুর পার বসে আছে তখন দেখাই দিল যে ওরা 2 জনে এই কাজটা করছে। যেই লোক বলছে সে উনি একদম বলছে যে সন্দেহ করেই বলছে। তখন গিয়ে ওরা 2 জনটা একসঙ্গে ধরে ফেলছে, ধরে দেখছে যে একজনের হাতে অ্যাসিড লাগছে। তো বলছে আর কোথায় লাগছে? বলছে পায়ে, লুঙ্গি পরা ছিল, লুঙ্গিতে মনে লাগছে। এরপরে এই পুলিশ গিয়ে আমার সাথে এই ঘটনা বলে। পুলিশই আপনাকে বলে? তারপরে আমার বাবা বলছে যে এরকম মামলা করতে হলে এরকম মিথ্যা ভাবে কাউকে করুন ভালো না, তোমার যা সত্যি তাই বলো। তারপরে আমি বললাম, তো ওই ওসি আমার কাছে সম্পূর্ণ কথা নিয়ে পরে বলছে তুমি চিন্তা করো না, তুমি বেঁচে থাকবা, আর আমি দেখছি এটার জন্য কি করা লাগে, তুমি কোনো চিন্তাই করো না, আমি আসামি ধরছি, তো যা করার আমি করব। ধরে ফেলছে আসামি তোর দিনে? হ্যাঁ, আসামি কি ধরে ফেলেছে নাকি? আসামি ধরে ফেলছে, ধরেই উনি
তারপরে গেছে আমার কাছে। ও আচ্ছা, মামলাটা করে কি আপনার বাবা? আমার বাবা বলল যে আমি মামলা করতে গেলাম, বলল যে এটা সরকারবাদী হয়ে গেছে, সবকিছু তথ্য আমার কাছে নিয়ে গেছে, আমার বাবা বলল। হ্যাঁ, তো আমি বলছি আর কোনো সমস্যা? বলে না, বলছে ওরা মামলাটা ভালোভাবে দেখবে। আচ্ছা, তারপরে কত সালের দিকে হয় মনে আছে? জি, কত সালের দিকে হয় মামলাটা? 1992 সালে, 1992 সালে। 6 আগস্ট নাকি 9 তারিখে এরকম। আচ্ছা, আগস্ট মাসের কোন এক তারিখে? হ্যাঁ। কোন থানাতে হয় মামলাটা? নবীনগর থানা। কোন নবীনগর? ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। ওসির নাম মনে আছে? ওসির নাম। তারপরে আমি ঢাকা মেডিকেল থেকে যখন বাড়ি আসি, আমার মোট 17টা অপারেশন হয়েছে। আমার এই চোখগুলা বন্ধ হতো না। আমার এই চোখটা ছিল 2 বছর হয় চোখটা উঠানো হয়, চোখের ভিতরে ইনফেকশন হয়েছে, তখন ব্যথা যন্ত্রণা আর করতে পারিনি। আপনি কি মামলার কোনো কাগজপত্র নিয়ে আসছেন? আমি তো জানি না যে আমার ওই বয়সে মামলার কাগজপত্র আমার কি প্রয়োজন হবে। তখন তো আমি আমার যে বয়সে আমার নিয়ে আমি এই ভিডিওতে অনেক বেশি সচেতনতার অনেকগুলো বিষয় আছে। আমরা আজকে প্রিয় শ্রোতা এবং দর্শক, এটা একটা জায়ান্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে আপনারা যে ভিডিও দেখছেন, খণ্ডাংশ দেখছেন, এটার পুরো গল্পটা আপনারা রেডিওতে পাবেন। এবং আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এখানে যাদের নাম উনি মেনশন করেছেন, ওসির নাম থেকে শুরু করে বাকি সবার নাম এবং পরিচয়, সেগুলো আমরা বিশেষভাবে এখানে মিউট শব্দ ব্যবহার করছি একটাই মাত্র কারণটা হচ্ছে উনি প্রপার ডকুমেন্টসগুলো আমাদের সামনে হাজির করতে পারেননি। সেটাও জীবনের একটা অনেক বড় ব্যর্থতা, ফেইলার। কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ মেসেজ বহন করে এই ভিডিওগুলো, যে কারণেই উনি যে কথাগুলো এখানে বলছেন সেগুলো নিশ্চয়ই আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি, কিন্তু গণমাধ্যমের ধর্ম অনুযায়ী কোনো প্রমাণ ছাড়া কোনোভাবেই কারো পরিচয়, বিশেষ করে নেগেটিভ অর্থে, এটা আনাটা উচিত নয়। তো সেই জায়গাটি থেকে আমরা এই ব্যাপারটা গোপন করছি, তাদের নামগুলো, পরিচয়গুলো গোপন করছি। আপনারা যদি আরো ইন ডিটেইলি কোয়ারি করতে চান, সেক্ষেত্রে আপনারা উনি যে ক্লুগুলো বলেছে সেগুলোর মাধ্যমে ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। বাট আমরা প্রাথমিক তদন্তের উপর যেহেতু করছি, কারণ এটা ওনার স্টেটমেন্টের উপরে যে ব্যক্তিকে নিয়ে এখানে কমপ্লেন করা হচ্ছে তার সামাজিকতা সমস্ত কিছুর একটা ভয়ঙ্কর রকম পরিবর্তন করতে পারে। যেহেতু উনি আমাদের কাছে সেই লিগ্যাল পেপারগুলো দেখাতে পারেননি এখন পর্যন্ত, সে কারণে আমরা তার নাম পরিচয়গুলো এখানে গোপন করতে বাধ্য হচ্ছি। জি বলেন, তারপর কি হলো? আপনি মামলা বুঝতেন না ওই সময়টাতে, যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, তারপরে আর এই কাগজপত্রগুলো যে আমার কি বিশেষ প্রয়োজন হবে সেটাও আমি জানতাম না। অত ছোট বয়সে বোঝারও কথা না, ক্লাস 5-6 এ পড়ে। মানে যে এগুলা যত্ন করে রাখবে, হ্যাঁ এরকম। আপনি বাড়ি আসলেন কবে? 6 মাস পরে বাড়ি আসলেন? 6 মাস পরে বাড়ি আসছি। আপনাকে দেখার জন্য লোকজন আসলো না? যে লোকজন এত ভিড় করছে বাড়িতে, মানে যে আমার আর মনে হয়েছে যে কোথায় আমি যাই, একেবারে যেখানে মানুষজন নাই, আমার এত মানুষজন দেখতে আসছে। তারপরে মানুষ আস্তে আস্তে দিনের পর দিন কমতে থাকে। তখন আমার ঘরের যে সৎ মা, আমার মাও আমার উপর যন্ত্রণা। লেখাপড়া বন্ধ হয়ে গেল? হ্যাঁ, আচ্ছা, লেখাপড়া বন্ধ হয়ে গেল। তখন আর আমি আমার মামার বাড়িতেও যাই না। ওরাও আমার এই অবস্থা আর রাখতে চায় না, বলে মানুষজন আসবে দেখতে, আমাদেরও তো ছেলে মেয়ে আছে, মান সম্মানের বিষয়। হ্যাঁ, আহা, এই একটা মানুষকে কিভাবে পঙ্গু করে দেয় দেখেন। হ্যাঁ, আমি যখন আবার আমাদের বাড়িতে আসি তখন এইভাবে মামলা চলতে থাকে। 1 বছর পর মামলার আসলো যে ওখানে সাক্ষী দিতে হবে বা ওখানে কিছু আছে। তখন কি ওই দুজন জেলে নাকি ওদের সঙ্গে আরো কেউ ছিল? তখন আসামিরা জেলে, আর আসামির পক্ষের মানুষ এক প্রকার আমার বাবাকে চাপ দিল আপস হওয়ার জন্য। তখন আমার বাবাও মানুষের কথা, এলাকার মেম্বার চেয়ারম্যানরা সবাই মানে এরকম চাপ দিছে, বাড়ির পাশে এরকম ঘটনা হয়ে গেছে, এখন কি করবা, এখন আপস হয়ে যাও। আপস মানে পরে বলছে ওরা 5 লাখ টাকা দিবে, আর যে মেইন আসামি সে তোমার মেয়েরে বিয়ে করবে। চিন্তা করেন, বাবা চিন্তা করলো ভয়ঙ্কর, নোংরা, ভঙ্গুর, অমানবিক সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করি। চি 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 চি। এবং মাঝখানে কিছুদিন বোধহয় এরকম শুনেছিলাম যে আইন বোধহয় এরকম একটা হচ্ছে, বা আমি নিশ্চিত নই, আমি শুনেছিলাম, আমি কোট অ্যান্ড কোট করছি না, সেটা হচ্ছে যদি কেউ কাউকে রেপ করে এবং শ্লীলতাহানির শিকার হয় ওই মেয়েটি, পরবর্তীতে পারিবারিকভাবে চাইলে তার সঙ্গে বিয়ে সম্পর্ক হলে এটা নাকি তার কোনো সমস্যা হবে না, বা সামথিং লাইক দিস।
যেই লোকটা রেপ করতেছে, এটা আমাদের সমাজ ব্যবস্থার কত বড় দৈন্যদশা দেখেন। যে লোকটা রেপ করতেছে, যে লোকটা একটা মানুষের জীবনটাকে শেষ করে দিচ্ছে, সেই লোকটার সঙ্গে তাকে বিয়ে দিতে হবে, এবং বিয়ে দিলে এটা প্রবলেম সলভ। মানে কি, মানে বিয়েটাকে তারা কি মনে করে যে বিয়ে মানে হচ্ছে এমন একটা কিছু ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম, বাস শেষ, এই লাইফ ক্লোজ, এরপরে তোরা যা কর কর, এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। বিষয়টা কি আসলে তাই? এবং এটা কিন্তু আমাদের গ্রাম্য সালিশ থেকে শুরু করে আমাদের সমাজ চিন্তার একটা বিশাল জায়গা জুড়ে, যে কোনো একটা মেয়ে যদি কারো দ্বারা ভিকটিম হয় তাহলে ওই লোকটার সঙ্গে তার বিয়ে দিয়ে দেওয়া, এটা আরো ভয়ঙ্কর রকম ভাবে তাকে আমার মনে হয় যে অত্যাচারের মধ্যে ফেলে দেওয়া, সামাজিক অত্যাচারের মধ্যে ফেলে দেওয়া। আচ্ছা, তো তারপর আপনারা কি করলেন বলেন? তারপরে সবাই আমার বাবারে ধরে, আমাদের বাসায় লোকজন আসতে থাকে, মেম্বার চেয়ারম্যান সবাই। তখন আমার বাবা চিন্তা করলো যে একবার আমার মেয়ের সাথে বলার দরকার। তা আমার বাবা আমাকে একদিন ভাত খাবার ভাত খাবার সময় বলতেছিল, বাবা জানি কি বলবে, বারবার আমার দিক তাকায়। আমি কিছু বলি না, পরে বাবা বলছে, বাবা হয়তো চিন্তা করে আমার মেয়ে যদি আবার রাজি থাকে, আমার মনে হয় আর কি, এরকম হয়তো চিন্তা করতে পারে। তখন আমার বাবা আমাকে বলতেছে, একটা কথা বলতাম কি, মেম্বার চেয়ারম্যানরা যে বাড়িতে আসে, তুমি কিছু শোনো? আমি কই, আর ওরা নাকি আপোষ হইতে কয়। তা আমিও চিন্তা করি আমার বাবা কি বলে, আর আমার বাবা চিন্তা করে আমি কি বলি, কিরকম আইডিয়া, আমার কি জিজ্ঞেস করতে চায়। তখন আমার বাবা এক প্রকার আমার বলল, ওরা আপোষ হইতে চায়। আমি হ্যাঁ আমি শুনছি। তো বলে 5 লাখ টাকা দিবে, আর যে মেন আসামি সে বিয়ে করবে। তারপর আমি অপেক্ষা রয়েছি আমার বাবা কি বলে। তখন আমার বাবা বলে, তুমি কি রাজি? আমি বলছি না। বাবাটার আমি শুনতে চাইলাম না যে আমি বাবা রাজি কিনা। আমি বলছি না, আমি রাজি না। আমার যে ঘরে সৎ মা বলে, তো তুমি কি করবা? আমারও তো মেয়ে আছে, এরারও তো আমার বিয়ে দিতে হবে, তুমি কি করবা? তখন আমি আর কিছু বলিনি। তারপরে আমার বাবারে একজন লোক বলছে যে উনি খুব ভালো লোক, ওনার নাম ছিল সুদ্দু মিয়া, উনি আমাদের দাদা ছিল। তো ওই দাদায় বলছে আমার বাবারে যে, শোনো, তুমি যদি তোমার মেয়ের এই মামলা যদি আপোষ করো, টাকা কিন্তু তুমি 1 টাকাও পাবা না, মেম্বার চেয়ারম্যানটা খাবে। আর ওই লোক বিয়ে করতে চায় শুধু ওই জেলখানা থেকে ছুটার জন্য, বুঝছো, তার যে সাজা হবে সেই সাজা থেকে বাঁচার জন্য। তখন আমি চিন্তা করলাম, এত লোকজনের মধ্যে উনি একটা ভালো কথা বলছে, ওনার সাথে আমার সব সমস্যার কথা বলার দরকার। তখন আমিও বলছি, আমার মা সব সময় বলতে থাকে, তাহলে তোমার আর কে বিয়ে করবে? আর তুমি যদি না যাও এই সংসার থেকে, আমার মেয়েদেরকেও তো বিয়ে দিতে পারবো না। তখন আমি চিন্তা করলাম যে কি করা যায়। তখন আমার ওই মারই একটা চাচা সাভারে থাকে, তো উনি আমাদের নানা, উনি আমার ছোটবেলা থেকে খুব আদর করতেন। আমি আমার মার সঙ্গে যখন ওই নানি বাড়ি যাইতাম তখনই দেখতাম উনি আমার খুব আদর করতেন। তারপরে উনি একটা আবহাওয়া অফিসে চাকরি করে সাভার ইপিজেডে ওখানে। তো ওই নানা আসলো আমার দেখতে, তখন আমি বললাম যে নানা আপনার সাথে আমার নিয়ে যান। তো বললো কেন? পরে আমি বলছি যে আমার এই নানা আমার মাকে অনেক কিছু বলছে, বুঝায়, এরকম করো না, তোমার মেয়ে হলে তুমি কি করতা? তখন আমার মা কোনো রকমই বুঝতে চায় না। তখন আমার এই নানারে বললাম, আমি ওই বয়সেই আমার নানাকে বললাম, নানা আপনার বাসাতে একটা কাজের লোকেরও দরকার, আমার নিয়ে যান। তখন আমি যাই। ওই নানিটা একটু রাগী, তখন প্রথম কয়েকদিন কেমন জানি একটু করেছিল। তো আমি চেষ্টা করছি যে ওনার কাছে আমি ভালো হওয়ার জন্য চেষ্টা করছি যে কিভাবে চললে কি করলে উনি আমার ভালোবাসবে। তখন ওনার বাসায় একজন সত্যি কাজের লোক লাগে, তো একজন সুডা একটা বুয়া কাজ করে। তো আমি যখন পার্মানেন্টলি থাকি, ওর নানিও চাকরি করে বিজেটে, আর নানাও চাকরি করে, ওনার 3 মেয়ে 1 ছেলে। তো নানা চিন্তা করে আমার এই বাসাটাতে থাকলে আমার মেয়ে ছেলেরা তো দেখবে, থাক। ও নানিরে ভালোভাবে বুঝাইছে যে দেখো, নিজেদের একটা মানুষ ছাড়া ছেলে মেয়েদেরকে ভালোভাবে কেউ দেখবে না,
ও যখন সমস্যা পড়ছে ও তো দেখে রাখবে, কাজ করতে পারুক আর না পারুক, কিন্তু দেখে তো রাখবে। তো নানি সকালবেলা উঠে নাস্তা বানাইয়া রান্না করে দিয়ে যায় দুপুরবেলার, আবার বিকেল আইয়া উনি রান্না করতেন। বাকি সবজি কাটা লাগলে, ঘর গুছানো কাজটা সবাইগুলো আমি করে দিতাম। ওকে। তখন উনি আমারে খুব, এক সময় উনি করে আমার প্রতি এমন ওনার মায়া হয়, উনি আর চায় না যে আমি আর কোথাও কারো কাছে থাকি বা কোথাও যাই। তো অনেক দিন হয়ে গেল, আমি বললাম নানি আমার না ইচ্ছে করতেছে আমি একটু গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। না, তোর মা তোর জন্য কত তাড়াই দিছে, তুই ওখানে যাওয়ার কি দরকার, তোর বাবারে খবর দেই, তাহলে তোর বাবা আসলে তোরে দেখে যাবে। তো আমি চিন্তা করলাম, আর এখনো মতো এরকম ফোন মানে এত ফোন চলাচল নেই যে ফোনে কাউকে বলা যাবে এরকম। তো আমার নানার আর একটা ভাই আসলো, ছোট ভাই, তো ওই নানার ভাইয়ের কাছে বলে দিল নাসিমার বাবাকে বলবা নাসিমার আয়সা দেখে যেতে, নাসিমা ভালো আছে, কোনো সমস্যা নাই। তো আমার বাবা দেখলো আমি এখানে আসলেই ভালো আছি, কারণ গ্রামের কেউ তো আমার দেখতেও পারে না, কিছু বলতেও পারে না। তখন আমার বাবা বলতেছে একদিন আসছে মামলার ডেট। তো আমার বাবারে সবাই, এলাকা মেম্বার চেয়ারম্যানরা সবাই নাকি খুব প্রেশার দেয় যে মামলাটা আপোষ না করলে তুমি তোমার এই বাড়ি থেকে বাড়িতে পারবা না, তোমার তো কিছুই নাই, এই মেয়ের চিকিৎসা করতে গিয়ে তো তোমার বিটা বাড়িটা আছে, তুমি বাসা থেকে বেরো হইতে পারবা না, তোমার এক ঘুরে করে দেওয়া হবে। তখন বাবা আমার কাছে দৌড়ে যায়, খুব বলছে যে এরকম মামলা যদি আপোষ না করি তাহলে নাকি হবে না। আমি বলছি যে এখন আমি কি করব, এখন তো বাবা চলাফেরা তো বন্ধ হয়ে গেলে তো আরেক সমস্যা। তখন আমি বলছি যে বাবা আপনি কি এই মামলা যে করেছিলেন যেই ওসি, সে ওসির সাথে দেখা করছেন? পরে বলছে থানায় গিয়ে ওনার সাথে দেখা করছি। আমি বলছি তো ওনার সাথে এলাকার মেম্বার চেয়ারম্যানরা যে বের হতে দিবে না, তাহলে ওনার সাথে এই সমস্যাটা কথাটা বললেন। তখন আমার সেই নানাও বলল তুমি ওই ওসির সাথে কথা বলো যে আমি মামলা আপোষ না করলে আমার বাড়ি থেকে বের হইতে দেবে না, কারো জায়গায় পাড়া দিতে দেবে না। পরে এই ওসি একদিন চেয়ারম্যানদের থানায় ডাকাইলো যে এই মেয়েটার এত বড় একটা সমস্যা হয়ে গেছে, মেয়েটা বাঁচে না মরে তারই কোনো ঠিকানা নাই, এখনো তার কত চিকিৎসা, মাত্র প্রথম খালি মেডিকেল থেকে আসছে, তো এখন মেয়েটার এখনো চিকিৎসার অনেক বাকি, নিজেই হাঁটতে পারে না, চলতে পারে না। তো এই মেয়েটারে আপনারা কেমনে কোন যে আসামি পক্ষে একজন বিয়ে করতে, আর আপনারা কিভাবে কোন মামলা করতে? তো এর দেশে এত বড় বড় জঘন্য কাজ হলে তো ওরা এইভাবেই আরো বাড়তে থাকবে। পরে একসময় দারোগা আমারে বলে যে ওদের কথাই, মেম্বার চেয়ারম্যানের কথাই শুনলো, আর আসামির পক্ষের লোকজন ওদের পক্ষে হইল। তখন ওই দারোগা আমাকে একদিন বলে যে তুমি ওই আসামিকে বিয়ে করে নাও, তোমার বাবা কিছু টাকা পাইলো, এটা দিয়ে চলতে পারলো, কোনো আর সমস্যা হইলো না, তুমিও একসময় ভালো থাকবা যদি আসামি বিয়ে করে। তো আমি বলছি যে আসামি যদি আমার ভালোই থাকবো তাহলে আমার এই বয়সে কেন অ্যাসিড মারলো? পরে বলছে যাক এটা হয়ে গেছে, সে বুঝতে পারে নাই, আর তোমার সে ভালোবাসতো এই জন্য তুমি বুঝো নাই, তার জন্য সে অ্যাসিড মারছে। আমি এই কথা শুনি না। পরে আমার বাবা যখন আমার নিয়ে ঢাকা থেকে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া গিয়ে কোর্টে গিয়ে হাজিরা দিবে, তখন তাদের পক্ষের এক উকিল আমাকে বুঝানোর পর আমি এক প্রকার কিছুতেই শুনতে রাজি না। তো আমার বাবার কথা আমি চিন্তা করি না যে আমার বাবা চলতে পারবে না, বাড়ি থেকে বের হতে পারবে না, এগুলো আমি কোনোই চিন্তা করি না। তারপরে এভাবে মামলা হতে হতে একদিন মামলা রায় হবে, মামলা শেষের দিকে গেল, রায় হবে। যেদিন রায় হবে আক্রমণের আগের দিন ওই বাড়ির মানুষ আমার বাবার সাথে ঝগড়া লাগার পরে তখন আমার বাবা ঘরেই চুপচাপ নাকি বসেছিল। তো আমার বাবার নাকি অনেক কিছু বলতেছে, পারে না, দৌড়ে এসে মারে, তাও আমার বাবা একটা শব্দও করে না। তারপর ওরা এইভাবে চলে গেছে। যেদিন রায় হয় সেদিন তাদের যাবজ্জীবন সাজা হয়। এই তিনজনের, একজন তো পলাতক আছে। তিনজন, আরেকজন কি ছিল? একজন ছিল আরেকজন এখনো পলাতক আছে। এখনো পলাতক? সেই 92 সালের পর থেকে এখনো পলাতক, এখনো ও বাড়ি আসে নাই, আর এখনো পলাতক। তো ওর আমি আমার যে সরকারি পিপি ছিল ওনার কাছে জানতে চাইলাম যে পলাতক আছে ওর কি সাজা হইলো। বলে
ও যখনই ধরা পড়বে তখনই ওর আবার সেদিন থেকে আবার তার সাজা হবে। রাইট। তারপরে আমারে বলল যে তোমার আর এখন কোনো সমস্যা আছে? যখন তার সাজা হয়ে গেল কয়েকদিন আমাদের বাড়িতে আমার বাবা আমার মা ওরা ঘরে ঘরেই ছিল, বাইরে বেরোতো না, খুব ছিল। মেম্বার চেয়ারম্যানরাও, আমার বাবা বাজারও যাইতো না, মেম্বার চেয়ারম্যানরাও খুব বিষম রাগ। আর সেই পর থেকে মেম্বার চেয়ারম্যানের কোনো হেল্প সহযোগিতা আমার বাবা পায়নি। তারপরে একদিন আমি ঢাকা থেকে গেছি, যাওয়ার পরে ঢাকা থাকতেই আমি এক লোকের মাধ্যমে শুনি অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনের কথা। আইন ও সালিশ কেন্দ্রে গেলাম, যখন ওরা আবার বলছে যে আবার যে দুজন যাবজ্জীবন হয়ে গেল ওরা কি ছাড়া পেয়ে গেছে? ওরা এখন সাজা পেয়ে গেছে, মানে ছাড়া পাইছে, জেল থেকে ছাড়া পেয়েছে, জেল থেকে 14 বছর পরে ছাড়া পেয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, ওরা বের হয়ে এসে কি করেছে? বের হয়ে এসে একজন এই বাড়ি বাড়ি কাজ করে, এখন বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তখনই তাদের বের হয়ে এসে আপনার সঙ্গে কখনো কথাবার্তা হয়েছে তাদের? না, কখনো কথাবার্তা হয়নি। আর আমি যেমন গ্রামে ওনারা বিয়ে শাদী করতে পেরেছে? ওদের সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, মেয়ে আছে? না, কেউ বিয়ে শাদী করেনি। আচ্ছা, কেউ বিয়ে শাদী করেনি? কেউ বিয়ে শাদী করেনি। তো আমি ঢাকা থেকে যখন অ্যাসিড সার্ভিস ফাউন্ডেশনের কথা শুনি, তখন তো আমার চেয়ারম্যান সার্টিফিকেটের দরকার। তখন আমি চেয়ারম্যানের কাছে গেলাম, চেয়ারম্যান সাহেব বললো যে না, তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে না। তো আমি বলছি দেওয়া হবে না, সেটাই দেন, সেটাই লিখে দেন যে আমাকে দেওয়া হবে না। বলে তোমার তো সাহস বেশি। আমি বলছি আমার এক জায়গায় দরকার, তো সেজন্য বলছি, আপনি যে দিবেন না সেটাও বলেন, এত সাহস দেখায় না, যাও। তো উনি আমার কিছু খারাপ মন্তব্য করলো, তখন বললো মামলাটা আপোষ করলো না, কেউ বিয়ে করবে না, মানে আমি নিজেই শুনতেছি যখন উনি এইগুলা মন্তব্য করতেছে। তখন আমি আর কিছু বলিনি, আমি চলে আসছি। আসার পর অ্যাসিড সার্ভিস ফাউন্ডেশনে আসছি, আসার পর ওখানে আমার চাকরি দেওয়া হয়, ওয়ার্ড অ্যাটেন্ডেন্স, মানে আয়া পদে আর কি। তখন আমি ওখানে কাজ করতে থাকি। তখন ওখানে আস্তে আস্তে একের পর এক আমার একটা অপারেশনও হতে থাকে। যেমন আমার এই গলাটা এইভাবে লেগেছিল, আমি মানুষকে ঘুরে দেখাইতে হতো, কেউ আমার ডাক দিলে আমি ওভাবে ঘুরে দেখতাম, মানে ওইভাবে ঘুরে দেখতে পারতাম না, ওইভাবে ঘুরে দেখতে পারতাম না। এভাবে আমার একের পর এক অপারেশন হতে থাকে। আমার কানের ভিতরে অপারেশন করে কানের ছিদ্র বন্ধ হয়ে গেছে। তখন আমি এভাবে চাকরি করতে থাকি, প্রায় 5-6 বছর পর্যন্ত আমি ক্যাজুয়ালি কাজ করি। যখন 5-6 বছর হয়েছে, তখন ওইখানে সার্কুলার দিছে কিছু লোক নেওয়া হবে। তখন সেইখানে আমি আবার করি। তখন উনিও একজন অ্যাসিড বান, তার নাম হলো দবিরুল ইসলাম। তো আমার জিজ্ঞেস করে আমার বাড়ি কোথায়, কি আমার কিভাবে ঘটনা হয়েছে। তো আমি বলছি, বলার পর ওর খুব মায়া লাগছে। পরে ও চিন্তা করলো, ওর কথা শুনে আমি দেখলাম অ্যাসিড সার্ভাইভার, ওনারও কি অ্যাসিডে বার্ন কোনো কিছু আছে? জি। আচ্ছা, কোথায় বার্ন হয়েছে ওনার? ওনার হাতে লাগছে, বুকে লাগছে। ওনার স্টোরি কি? আচ্ছা, ওনার স্টোরি আমরা ওনার কাছ থেকে শুনবো। তো তারপরে কি হলো? পরিচয় হলো? তারপরে পরিচয় হলো, হওয়ার পরে ওর আমাকে বললো যে এরকম এরকম আমি তোমাকে বিয়ে করতে চাই। তো আমি বললাম যে তাইলে আপনার বাবা মার। কতদিন পরের ঘটনা এটা? পরিচয় হওয়ার কতদিন পরে? পরিচয় হওয়ার 2-3 মাস 4 মাস এরকম হবে। এই সময় আপনাকে বিয়ের প্রস্তাব দেয়। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস স্টোরি ইজ দবিরুল ইসলাম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের এই ভিডিওতে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না ফর টেকনিক্যাল রিজন। তো আমি এই মুহূর্তে ওনার সেই বিয়ের প্রস্তাব দেওয়া যে ভদ্রলোক, তাকে আমি আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসছি এবং একই সাথে অডিওতে আপনারা শুনতে পাবেন রেডিওতে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে ভদ্রলোকের কথা আমরা বলছিলাম। আপনার নাম? দবিরুল ইসলাম। মোহাম্মদ দবিরুল ইসলাম। দবিরুল ইসলাম। আমি যেটা শুনেছি ওনার কাছ থেকে, নাসিমার কাছ থেকে, সেটা হলো যে ওনার সঙ্গে পরিচয় হওয়ার 2 থেকে 3 মাস পরে ওনাকে আপনি বিয়ের প্রস্তাব দেন। আপনিও একজন অ্যাসিড সার্ভাইভার। জি জি। আপনাকে দেখে কিন্তু বোঝার উপায় নাই যে আপনি অ্যাসিড সার্ভাইভার, কারণ আপনার যত জানি যে আপনার বুকের ভেতরের জায়গাটা উনি যেটা বলছিল সেটা এক বার্ন, আর হাতের একটা জায়গা। হাতের জায়গাটা একটু দেখান আপনি। এই যে হাতে আমার এই জায়গাটা, আর বুকের মধ্যে আছে। হাতের ওনার দেখতে পাচ্ছেন বুড়ো আঙ্গুলের নিচের জায়গাটা, এই দুটো জায়গায় শুধু বার্ন। এই দুইটাই, আর মুখে ছিল জাস্ট এটা মিশে গেছে আর কি। মিশে গেছে। এটা আপনার ঘটনাটা কি হয়েছে? এটা ঘটনাটা হচ্ছে 2004 সালে আমার পারিবারিক সমস্যা, জায়গা জমি নিয়ে সমস্যাটা ছিল। তো একদিন আমি সকালে ঘুম থেকে উঠে বাইরে যাই, আমি তো বাইরেই টয়লেট করতে হয়, তখন তো এরকম ছিল না সিস্টেম। তো আমি বাইরে গেলে তারা আমাকে 3 জন আতঙ্কিত ভাবে চলে আসে আমাকে ধরার জন্য। তো আমি বুঝতে পারি নাই যে আসলে তারা কি জন্য আসছে আমার কাছে। যারা আপনার বিরোধ পক্ষ ছিল? বিরোধ পক্ষ, জি। তো পরে দেখছি যে এদের কাছে একটা বোতল, আমাকে
মানে মুখে দিতে চাইছিল, তখন তো আমি চেষ্টা করছি আর কি ধরার জন্য জিনিসটা। এই ধরার জন্য চেষ্টা করাতে আমার হাতে লাগছে। ও, তার মানে তারা আপনাকে অ্যাসিড ছোড়ে? হ্যাঁ, হ্যাঁ। ওনাদেরকে ধরা হয়েছে পরবর্তীতে ধরা হয়েছে, বছর খানেক ছিল জেলে। পরে মানে সাক্ষীর একটু দুর্বলতার কারণে তারা মানে ছাড় পায় নিছে। 1 বছর পরে ওনারা ছাড় পেয়ে গেছে। তো আপনার এই যে বার্নটা হলো, আপনি ওনাকে সবকিছু জেনে 3 মাস পরে বিয়ের প্রস্তাব দেন? জি জি জি। প্রেমের প্রস্তাব না, বিয়ের প্রস্তাব। তো ওনাকে দেখে আপনার ভিতরে কোনো আতঙ্ক কাজ করেনি এই যে এরকম একটা মানুষ না আসলে কি বিয়ে করবেন? বাড়িতেও তো একটা ব্যাপার স্যাপার আছে, বোঝানোর ব্যাপার আছে। হ্যাঁ, তা আসলে কি আমি যখন ওখানে এসিড সার্ভিস ফাউন্ডেশনে আসি, ওর সাথে আমার পরিচয় হয়, যেহেতু দুজনে আমি ওখানে মানে ওয়ার্ড বয় হিসাবে তখন চাকরি পাই। ওখানে কিছুদিন চিকিৎসা অবস্থায় ছিলাম। চিকিৎসা অবস্থায় থাকার পরে আমার ওখানে একটা চাকরি হয় ওয়ার্ড বয়ের। তো চাকরি হওয়ার পর থেকে ওর সাথে আমার পরিচয়, আর ও আগে থেকে ওখানে ছিল। তা পরিচয় হওয়ার পর থেকে আমি ওর বিস্তারিত শুনছি যে আসলে তার 2টি কান নাই, 2টি চোখ আছে, এর মধ্যে চোখ একটা সমস্যা হয়ে গেছে, বাদ আর একটা চোখ আছে মানে 100%-এর মধ্যে 10% বা 20% দেখে আর কি। তো তার 2টি কান নাই, মুখটা পুরা নষ্ট। তারপর আমি ছবি দেখছি। আর দ্বিতীয়ত হলো হ্যাঁ ছোট থেকে মা মারা গেছে, মা নাই, এতিম। আমি আসলে এর কথাবার্তা শুনি না, আমার কাছে খুব খারাপ লাগছে বিষয়টা। আসলে সেও মানুষ, সে তো একজন বান হইলো, সে তো একজন মানুষ, তারও তো বাঁচার অধিকার আছে। এটা আপনি ভিতর থেকে অনুভব করছেন? হ্যাঁ, অনুভব করছি। তা আমি তখন বিষয়টা চিন্তা করলাম যে না, বিয়ে তো করতেই হবে। তা আমি এরকম একটা মেয়েকে বিয়ে করলে আমার জীবনে হয়তো কোনো একটা ভালো দিক, আল্লাহ যে দিক দিয়ে হোক করাবে। কিন্তু ওর দুর্ঘটনা দেখার পর, এগুলা দেখার পর প্রস্তাব আপনি আগে দিয়েছিলেন নাকি উনি দিয়েছিলেন? না, আমি মানে দিয়েছিলাম, বলছিলাম। তখন উনি বলেন না যে তুমি আমার মতো এরকম একটা মেয়েকে কেন বিয়ে করবা? না, বলছে, প্রশ্ন করছে, কিন্তু আসলে কি আমি এটুকুই বলছি, দেখো তুমি এরকম অসুস্থ হইলো, আমি কিন্তু তোমাকে অসুস্থ মনে করি না। আচ্ছা, যেহেতু তোমার এই ঘটনা ঘটতেই পারে, মানুষের কখন কোন জীবনে কখন কি দুর্ঘটনা ঘটে কেউ জানে না আসলে। তা আসলে আমি এই দিকটা চিন্তা করছি। তারপরে আমার বাবা ছিল একজন ইমাম, মসজিদের ইমাম। তখন আমি আমার বাবাকে জানাই, মাকে জানাই বিষয়টা। জানার পরে তারা বলছে ঠিক আছে, তোমার যদি পছন্দ হয়, ভালো লাগে, আমাদের সমস্যা নেই। চমৎকার। তখন তারা বলছে, তখন আমি ঢাকায় নিয়ে আসছি। ঢাকায় নিয়ে আসার পর ওদের গ্রামে যাই, বিয়েটা হয়েছে আর কি। দেখাইছেন ওনাকে বিয়ে করার আগে? হ্যাঁ, বিয়ে করার আগে পরিবারের সবাই মেনে নিয়েছে বিষয়টা? মেনে নিয়েছে। আমার বাবা ওকে আর অনেক ভালোবাসে। নাসিমা, আপনার কাছ থেকে একটু শুনি, আপনার সংসার কত বছরের? কত সালে বিয়ে করলেন? 2004-এর শেষ, 5-এর প্রথম। তার মানে সংসার হচ্ছে প্রায় 15 বছরের সংসার, রাইট? আচ্ছা, তো 15 বছরের সংসার জীবনে বাচ্চা কাচ্চা নিশ্চয়ই হয়েছে? হ্যাঁ, আমার 10 বছরের একটা ছেলে আছে। 10 বছরের একটা ছেলে আছে। শ্বশুর বাড়ি থেকে যখন আপনাকে প্রথম দেখা হয়, এই অবস্থায় দেখে কি বলেছিল? তারা মেনে নিয়েছিল? হ্যাঁ, ওনাদের দেখেও আমার মনে হচ্ছিল যে না, ভালো হবে। কারণ ওনার দেখে আমার কিছু, কত মানুষের তো আমার এমনি দেখতে আসলে তো কিছু মন্তব্য করতো, কিন্তু না, তাদের দেখতাম যে না, ওরা আমার প্রথম দেখার পরে আমার শাশুড়ি আমার গায়ে হাত দিয়ে খুবই করছে যে ঠিক আছে, আমার ছেলে যখন পছন্দ করছে, আমার কোনো আপত্তি নাই। আমার শ্বশুর হলো মসজিদের ইমাম ছিল। উনি আমাকে দেখে আমি যা বুঝলাম যে অনেক খুশি হইলেন। পরে বললেন যে না, আমার কোনো আপত্তি নাই, তোমরা যদি ভালো থাকো আর ভালো চলো। আমি তবিরুল ইসলাম আপনার নাম, না? জি জি। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার ভেতরের যে মূল্যবোধ, জি জি, আপনার ভেতরের যে আদর্শ, এটা অমূল্য। এটা অনেক মানুষেরই সারা জীবন শিক্ষা নিয়ে, বিশ্ববিদ্যালয় জীবন পার করে, অনেক বড় বড় ডিগ্রি নিয়ে অনেক মানুষের দ্বারা সম্ভব না। আপনি যেটা করেছেন সেটা অসাধারণ কাজ, অসাধারণ। এই 15 বছরের জীবনে কখনো মনে হয়েছে যে আপনি ভুল করেছেন তাকে বিয়ে করে? না, আসলে একটা কোশ্চেন, তারপরেও করতে চাই। ঠিক আছে, আমি প্রশ্নটা খুশি হলাম, কিন্তু আমি এটা মনে করি নাই যে আসলে তাকে নিয়ে কষ্ট হয় আমার। বরঞ্চ আপনি দেখেন, লাখ লাখ টাকা দিয়ে হজ করলে হজ হয় না। আমি এই দিকটা চিন্তা করছি, আমি তো গরিব মানুষ, কেশ পেশে আমার বাড়ি ঘর সবকিছু আমার শেষ, আমার গ্রামে যাতে থাকবো ওই সিস্টেমেও নাই। তা আমি টুকটাক এখানে ওয়ার্ড বয় চাকরি করি, সেও করে, হয়তো আমরা ভালো চলবো, এই দিকটা চিন্তা করে আমি ওকে বিয়ে করছি। কিন্তু বিয়ে করার পরে দেখা গেল আমার কিছুদিন পরে আমার চাকরিটা, যেহেতু এনজিও বাইরে থেকে ফান্ড আসে, সেটা ফান্ড থাকলে চাকরি থাকবে, না হলে নাই, ফান্ড কমে গেছে, আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিছে। এভাবে আমি চললাম কিছুদিন, ওর চাকরিটা থাকলো, আমার তো চাকরিটা নাই। আমি বাচ্চা নিয়ে বাসায় থাকি, দেখাশোনা করি, বাচ্চারা তো কেয়ার করতে হবে, বাচ্চাকে আপনি সাপোর্ট করতেন। হ্যাঁ। তারপরে কিছুদিন ওর চাকরিটা থাকলো, তার হঠাৎ করে এক সময় দেখা গেল ওরা চাকরিটা চলে গেল। আচ্ছা, তারপরে আমরা তো এখন মুশকিলে পড়ে গেলাম। আসলে কি বলবো, আমার তখন আমি আসলে কোনো সময় কান্না করি নাই, আমি তখন কান্না করছি, আমার ছেলেকে আমি মানুষ করবো কিভাবে। কত সালের ঘটনা এটা?
2000 কত সাল যেন 17 সালের 17 28 সালে। এপ্রিলে 17 সালে আপনার দুজনের চাকরি চলে যায়। আমার চাকরি চলে যায় 17 সাল এপ্রিলের 28 তারিখে, আর ও 10 সালেই চলে যায় ওর চাকরি। আচ্ছা, তারপরে আপনারা মূলত 17 সালের পর থেকে মোটামুটি কি নিজেরা বেকার নাকি কোথাও জয়েন বেকার করেছেন? বলতে তখন এখন কি করবো, কিছু তো করা লাগবে। আমি অটো রিক্সা চিন্তা করলাম যে আমার গাড়ি চালান লাগবো। তা এক সময় দেখা গেল গাড়ি চালাইতে চালাইতে আমি বসে থাকতে পারি না। এই যে আমি এখানে বসে রয়েছি, বাইরে বসেছিলাম, আমি টয়লেটে নিম্নে 2-3 বার গেছি। আমার কারণ বসে থাকলে আমার নিচ পেট ব্যথা করে, ও। পিছন সাইড ব্যথা করে, অনেক সমস্যা হয় আমার। আচ্ছা। তা আসলে যার যার সমস্যাটা সেই বুঝবে, অন্যজন বুঝবে না। হ্যাঁ। তা আমি তখন চিন্তা করলাম যে আমি গাড়ি চালাবো, কিন্তু গাড়ি চালাবো কইয়া তো আমি তার গাড়ির মধ্যে কন্ট্রোল করতে পারতেছি না, নিজেকে থাকতে পারতেছি না, স্ট্রং হয়ে থাকতে হবে। তো তখন সে কি করবে, তখন সে চিন্তা করলো যে আমি কাপড় আনে বিক্রি করি। তখন ওই 3 পিস স্কুলে আইনা বিক্রি করা শুরু করলো। তো এক সময় দেখা গেল যে এটাও মোটামুটি আমরা চলতেছি, কিন্তু এর মধ্যে চলতেছি আবার বাচ্চাকে স্কুলে পড়ালেখা করাইতে হবে। হঠাৎ করে প্রাইভেটে ছিল, প্রাইভেট থেকে বাদ দিলাম, সরকারি স্কুলে নিয়েছি। একটা ছেলে আপনাদের? একটা ছিল, আব্দুল্লাহ নোমান, এই একজনই বাচ্চা? একটাই বাচ্চা। তারপরে আমি সরকারি স্কুলে এখন ভর্তি করছি, কিন্তু এখন যে টিউশনি করাবো বা সেই প্রাইভেটে অবস্থা নেই। দিব। আপনাদের বর্তমান জায়গায় আসার আগে আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছিলাম, এই 15 বছরের সংসারে তাকে আপনি যে জায়গায় নিয়ে গেছেন, মানুষ তো যখন ব্যতিক্রম কোনো কিছু দেখে মানুষের আগ্রহ বাড়ে। তো এইরকম একটা মানুষ যার মুখের এই অবস্থা, বিভিন্ন জায়গায় সামাজিকতায় হাটে বাজারে যখন যেতেন তাকে নিয়ে, নিজের খারাপ লাগতো না মানুষ যেভাবে অ্যাটেনশন দিলে? হ্যাঁ, আসলে এটা আমাকে কেউ এগুলা কথা বলে নাই, যে আসলে বরঞ্চ সবাই একটা আমাকে উৎসাহ দিছে, তাদেরকে এই জন্য ধন্যবাদ জানাই যে না, এরকম একটা মেয়েকে বিয়ে করছো, এটা আপনার আসলে খুব ভালো হয়েছে। এটা দিকটা আমি খুশি হয়েছি। আসলে সবাই এই জিনিসটা মানে নিতে পারে না। উনি মানুষ হিসেবে কেমন? উনি মানুষ হিসেবে কেমন? মানুষ হিসাবে ভালো। অনেক সময় দেখা যায় আমার মা আসলে মাকেও খুব ভালো আহ্বান করে, হ্যাঁ, কাপড় চোপড় লাগলে সবকিছু দেয় মোটামুটি। আমি দেয় না অস্বীকার করবো না, দেয়। আর ওর সাপোর্টে আমি অনেকটা আসলে উৎসাহিত পাই। চমৎকার। আমরা আসলে সুখ যে কোথায়, মানে সৃষ্টিকর্তার সুখ কোথায় রেখে দিয়েছেন, আল্লাহ সুখ কোথায় রেখে দিয়েছেন, এটা আজকের এই এপিসোড দেখলে সবাই বুঝতে পারবে। অসাধারণ, অসাধারণ, চমৎকার একটা মানে লেসন আছে আজকের এই মানে ছোট্ট একটা জীবন গল্পে। এটা দিয়ে অনেক বড় একটা স্টোরি পোট্রে করা সম্ভব, কিন্তু গল্পের যে জায়গাটায় ওনারা এসেছেন সেইখান থেকে আমি আর একটু সামনের দিকে যেতে চাই। তো আপনারা দুজনে এখন কি করেন? কিছু করেন? আমি বলি। জি বলেন। আমি একটা স্কুলে 3 পিস বিক্রি করতাম, আদার্স আরেকটা কাজ করতাম, সেটা হলো বাচ্চাদের মানে টিফিন। 11টার সময় টিফিন দেওয়া হয়, তখন আমি স্কুলটার নাম বলিনি, দরকার নেই বলার। হ্যাঁ, বলতে চাচ্ছেন আপনি? নাম বলতে চাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে, বলেন। আমি সেই স্কুলে যখন একজন টিচারের সাথে কথা বললাম যে আমার একটা কাজের দরকার, তো ওনারা চিন্তা করছিলেন যে আমার একটা কি কাজ দিতে পারে। অবশেষে কোনো কাজ আমার দেওয়ার মতো মানে ক্লিনার, সেটাও সম্ভব হচ্ছে না। আচ্ছা। ক্লিন করার পরে বলছে যে যখন ওরা বলছে যে এই মুহূর্তে কোনো কাজ নেই, যদি হাতে কোনো কাজ আসে তোমাকে বলবো, তখন আমি ওই যে ফাস্টফুডে বড় বড় সিঙ্গারা, সমোসা, ফাস্টফুডের খাবারগুলো একটু বড় সিঙ্গারাগুলো, এগুলা হিসাবে কিনতাম, কিনে পার্সেল করে, বিরিয়ানির পার্সেল যেভাবে হয় এরকম করে স্কুলে বাচ্চাদেরকে দিতাম আর কি, যেন ওরা পরিষ্কার পরিচ্ছন্ন খাবারটা দেখলে যেন ওদের আগ্রহ বাড়ে নেয়। আর এটাই আপনার কাজ ছিল? হ্যাঁ, পাশাপাশি আমি 3 পিস বিক্রি করতাম। এই দিয়ে আপনার সংসার চলতো? এটা দিয়েই বলতে চলতো না, উপায় নাই, কি করব। তখন আমার ছেলের অনেক খরচ লাগে, তাছাড়া যে বাসা ছিলাম সে বাসার ভাড়াও একটু বাইরে গেছে, 5,000 টাকা ছিল, 5,500 হয়েছে এখন। এছাড়া আমার আর কোনো কাজ নেই। মানে করোনা পরিস্থিতির আগ পর্যন্ত আপনারা এটাই করতাম। এখন করোনা আসার পরে কি হয়েছে এটা বলেন? করোনা আসার পর এই মানে 1 মাস ভাড়া দিতে পারছি, আর এই গত 2 মাস ধরে ভাড়া দিতে পারি না। নিজেরা বাসায় চলাফেরা খুব কষ্ট, মানে খেয়ে না খেয়ে। আমার বাচ্চারা তুললে আমারও তো বাবার বাড়িতে আগেই আমার জায়গা ছিল না, আর এখন তো আরো নেই, কারণ আমিও মানুষ তো ঢাকায় থেকে গ্রামে চলে যায়, তো আমার তো ওই থাকার মতো কোনো পরিস্থিতি নেই। মানে গ্রামে গিয়েও থাকার মতো কোনো পরিস্থিতি নেই? গ্রামে গিয়ে থাকার মতো নেই। তো এখন চলতে খুবই। আপনার কি অবস্থা? আপনি কি কিছু করতে পারছেন না? এখন বর্তমান আমিও তো একই অবস্থা, আপনাকে বললাম সমস্যার কথা। এখন এই যে আমার আবার এখানে বসে রয়েছে, এই অবস্থা থাকাতেও আমার এই পেট, নিচ পেট, মাথা ব্যথা শুরু করছে। তো এখন আসলে আমি চেষ্টা করতেছি কাজ করার জন্য। আর আমার যে পড়ালেখা, এই পড়ালেখাতে না আমি একটা ভালো চাকরি পাবো, না কোনো একটা ভালো জায়গা যাইতে পারবো। আর এখন আপনাদের এই গল্প শুনে, আপনাদের এই পুরো গল্পটা শুনে আমি খুব সংক্ষিপ্ত করে আজকে এখানে ভিডিও আকারে নিয়ে এসেছি এবং রেডিওতেও যাবে।
আপনাদের এই গল্প শুনে কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করে, আপনাদেরকে হেল্প করতে চায় সরাসরি, বা আপনারা বর্তমান যে অবস্থায় আছেন সেখান থেকে উত্তরণের জন্য যদি কোনো পথ দিতে চায়, নিঃসন্দেহে আমি আপনাদের সঙ্গে তাদের যোগাযোগ করিয়ে দেবো। এটা আমি ভিডিওতেও বলে দিলাম। তবে এটা একটা অসাধারণ গল্প। নাসিমা, আপনি এক অর্থে সৌভাগ্যবান, কারণ আপনি আপনার জীবনসঙ্গী হিসেবে এমন একজন মানুষকে পেয়েছেন যে অন্তত আপনার এই অ্যাসিড যে ভিকটিম হওয়া, সেই জায়গাটায় আপনাকে নিয়ে কখনো কোনো কোশ্চেন করেনি আপনার কথা অনুসারে, এবং আপনাকে সে সাপোর্ট দিয়েছে। 15 বছর ধরে আপনারা একসঙ্গে আছেন, এটা নিঃসন্দেহে অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার। আর এই করোনা পরিস্থিতিতে আসলে আমরা সবাই কিন্তু ভিকটিম। এখানে একজন মানুষ ভিকটিম না, যে যে অবস্থায় ছিল সবার কাজ বন্ধ হয়ে যাচ্ছে, সবাই খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু আমরা নিশ্চিত জানি যে আমাদের ওই যে একটা কথা আছে যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। সুতরাং সূর্য একদিন হাসবেই এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এবং আমি এটাও বিশ্বাস করি যে এখানে জীবন গল্প নিয়ে যারা আসেন, তাদের জীবনের যে সমস্যাগুলো থাকে, সেই সমস্যাগুলোর সমাধানকারী তো একমাত্র আল্লাহ। মানুষ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আপনারা যে অবস্থায় আছেন, আপনার ছোট বাচ্চাটাকে নিয়ে আপনাদের সেই অবস্থার উত্তরণের জন্য যদি ওনার কাজের জন্য কেউ ব্যবস্থা করেন, বা আপনি যে অবস্থার মধ্যে আছেন সেখানে যদি আপনাকে কেউ সাপোর্ট দিতে চান, আমাকে আপনারা মেইল করবেন। আমি নিঃসন্দেহে আপনাদেরকে বলছি এই কাপলের সঙ্গে আপনাদের যোগাযোগ করিয়ে দেবো। সো অনেক ধন্যবাদ জানাই যে আপনারা আজকে এখানে আসলেন, আপনাদের গল্পটা আমাদেরকে বললেন। আমি দোয়া করি আপনাদের জন্য, আপনাদের দুজনের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। অনেক ভালো থাকবেন আপনি। ধন্যবাদ। ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। করতে আর আপনারা কিভাবে কোন মামলা করতে, তো এরা দেশে এত বড় বড় জঘন্য কাজ হলে তো ওরা এইভাবেই আরো বাড়তে থাকবে। পরে একসময় দারোগা আমারে বলে যে ওদের কথাই, মেম্বার চেয়ারম্যানের কথাই শুনলো, আর আসামির পক্ষের লোকজন ওদের পক্ষে হইলো। তখন ওই দারোগা আমাকে একদিন বলে যে তুমি ওই আসামিকে বিয়ে করে নাও, তোমার বাবা কিছু টাকা পাইলো, এটা দিয়ে চলতে পারলো, কোনো আর সমস্যা হইলো না, তুমিও একসময় ভালো থাকবা যদি আসামি বিয়ে করে। তো আমি বলছি যে আসামি যদি আমার ভালোই থাকবো, তাহলে আমার এই বয়সে কেন অ্যাসিড মারলো? পরে বলছে যাক, এটা হয়ে গেছে, সে বুঝতে পারে নাই, আর তোমার সে ভালোবাসতো, এই জন্য তুমি বুঝো নাই, তার জন্য সে অ্যাসিড মারছে। আমি এই কথা শুনি না। পরে আমার বাবা যখন আমার নিয়ে ঢাকা থেকে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া গিয়ে কোর্টে গিয়ে হাজিরা দিবে, তখন তাদের পক্ষের এক উকিল আমাকে বুঝানোর পর আমি এক প্রকার কিছুতেই শুনতে রাজি না। তো আমার বাবার কথা আমি চিন্তা করি না যে আমার বাবা চলতে পারবে না, বাড়ি থেকে বের হইতে পারবে না, এগুলো আমি কোনোই চিন্তা করি না। তারপরে এভাবে মামলা হতে হতে একদিন মামলা রায় হবে। মামলা শেষের দিকে গেল, রায় হবে। যেদিন রায় হবে আগ্রমণের আগের দিন ওই বাড়ির মানুষ আমার বাবার সাথে ঝগড়া লাগলো। ঝগড়া লাগার পরে তখন আমার বাবা ঘরেই চুপচাপ নাকি বসেছিল। তো আমার বাবার নাকি অনেক কিছু বলতেছে, পারে না, দৌড়ে এসে মারে, তাও আমার বাবা একটা শব্দও করে না। তারপর ওরা এইভাবে চলে গেছে। যেদিন রায় হয় সেদিন তাদের যাবজ্জীবন সাজা হয়। এই দুইজনের? তিনজনের। একজন তো পলাতক আছে। তিনজন? আরেকজন কি ছিল? একজন ছিল, আরেকজন এখনো পলাতক আছে। এখনো পলাতক? সেই 92 সালের পর থেকে এখনো পলাতক। এখনো ও বাড়ি আসে নাই, আর এখনো পলাতক। তো ওর আমি আমার যে সরকারি পিপি ছিল ওনার কাছে জানতে চাইলাম যে পলাতক আছে, ওর কি সাজা হইলো? বলে ও যখনই ধরা পড়বে তখনই ওর ওই সেদিন থেকে আবার তার সাজা হবে। রাইট। তারপরে আমার বললো যে তোমার আর এখন কোনো সমস্যা আছে? যখন তার সাজা হয়ে গেল কয়েকদিন আমাদের বাড়িতে আমার বাবা, আমার মা, ওরা ঘরেই ছিল, বাইরে বেরোতো না, খুব ছিল। মেম্বার চেয়ারম্যানরাও, আমার বাবা বাজারেও যাইতো না, মেম্বার চেয়ারম্যানরাও খুব বিষম রাগ। আর সেই পর থেকে মেম্বার চেয়ারম্যানের কোনো হেল্প সহযোগিতা আমার বাবা পায়নি। তারপরে একদিন আমি ঢাকা থেকে গেছি, যাওয়ার পরে ঢাকা থাকতেই আমি এক লোকের মাধ্যমে শুনি অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনের কথা। আইনু সালিশ কেন্দ্রে গেলাম, যখন ওরা আবার বলছে যে আবার যে দুজন যাবজ্জীবন হয়ে গেল, ওরা কি ছাড়া পেয়ে গেছে? ওরা এখন সাজা পেয়ে গেছে। মানে ছাড়া পাইছে, জেল থেকে ছাড়া পেয়েছে? 14 বছর পরে ছাড়া পেয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, ওরা বের হয়ে এসে কি করেছে? বের হয়ে এসে একজন এই বাড়ি কাজ করে, এখন বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তখনই তাদের বের হয়ে এসে আপনার সঙ্গে কখনো কথাবার্তা হয়েছে তাদের? না, কখনো কথাবার্তা হয়নি। আর আমি যেমন গ্রামে ওনারা বিয়ে শাদী করতে পেরেছে? ওনাদের সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, মেয়ে আছে? না, কেউ বিয়ে শাদী করেনি। আচ্ছা, কেউ বিয়ে শাদী করেনি? কেউ বিয়ে শাদী করেনি।
তো আমি ঢাকা থেকে যখন অ্যাসিড সার্ভিস ফাউন্ডেশনের কথা শুনি তখন তো আমার চেয়ারম্যান সার্টিফিকেটের দরকার। তখন আমি চেয়ারম্যানের কাছে গেলাম, চেয়ারম্যান সাহেব বললো যে না, তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে না। তো আমি বলছি দেওয়া হবে না, সেটাই দেন, সেটাই লিখে দেন যে আমাকে দেওয়া হবে না। বলে তোমার তো সাহস বেশি। আমি বলছি আমার এক জায়গায় দরকার, তো সেজন্য বলছি, আপনি যে দিবেন না সেটাও বলেন, এত সাহস দেখায় না, যাও। তো উনি আমার কিছু খারাপ মন্তব্য করলো, তখন বললো মামলাটা আপোষ করলো না, কেউ বিয়ে করবে না, মানে আমি নিজেই শুনতেছি যখন উনি এইগুলা মন্তব্য করতেছে। তখন আমি আর কিছু বলিনি, আমি চলে আসছি। আসার পর অ্যাসিড সার্ভিস ফাউন্ডেশনে আসছি, আসার পর ওখানে আমার চাকরি দেওয়া হয়, ওয়ার্ড অ্যাটেন্ডেন্স, মানে আয়া পদে আর কি। তখন আমি ওখানে কাজ করতে থাকি। তখন ওখানে আস্তে আস্তে একের পর এক আমার একটা অপারেশনও হতে থাকে। যেমন আমার এই গলাটা এভাবে লেগেছিল, আমি মানুষকে ঘুরে দেখাইতে হতো, কেউ আমার ডাক দিলে আমি ওভাবে ঘুরে দেখতাম, মানে ওইভাবে ঘুরে দেখতে পারতাম না, ওইভাবে ঘুরে দেখতে পারতাম না। এভাবে আমার একের পর এক অপারেশন হতে থাকে। আমার কানের ভিতরে অপারেশন করে কানের ছিদ্র বন্ধ হয়ে গেছে। তখন আমি এভাবে চাকরি করতে থাকি প্রায় 5-6 বছর পর্যন্ত আমি ক্যাজুয়ালি কাজ করি। যখন 5-6 বছর হয়েছে তখন ওইখানে সার্কুলার দিছে কিছু লোক নেওয়া হবে। তখন সেইখানে আমি আবার করি। তখন ওনারও অ্যাসিড, উনিও একজন অ্যাসিড বান, তার নাম হলো দবিরুল ইসলাম। তো আমার জিজ্ঞেস করে আমার বাড়ি কোথায়, কি আমার কিভাবে ঘটনা হয়েছে। তো আমি বলছি, বলার পর ওর খুব মায়া লাগছে। পরে ও চিন্তা করলো, ওর এই কথা দবিরুল শুনে ইসলাম আমি কি দেখলাম। অ্যাসিড সার্ভাইভার? ওনারও কি অ্যাসিডে বার্ন কোনো কিছু আছে? জি। আচ্ছা, কোথায় বার্ন হয়েছে ওনার? ওনার হাতে লাগছে, বুকে লাগছে। ওনার স্টোরি কি? আচ্ছা, ওনার স্টোরি আমরা ওনার কাছ থেকে শুনবো। তো তারপরে কি হলো? পরিচয় হলেন? তারপরে পরিচয় হলো, হওয়ার পরে ওর আমাকে বললো যে এরকম এরকম আমি তোমাকে বিয়ে করতে চাই। তো আমি বললাম যে তাইলে আপনার বাবা মার। কতদিন পরের ঘটনা এটা? পরিচয় হওয়ার কতদিন পরে? পরিচয় হওয়ার 2-3 মাস 4 মাস এরকম হবে। এই সময় আপনাকে বিয়ের প্রস্তাব দেয়। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস স্টোরি ইজ দবিরুল ইসলাম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের এই ভিডিওতে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না ফর টেকনিক্যাল রিজন। তো আমি এই মুহূর্তে ওনার সেই বিয়ের প্রস্তাব দেওয়া যে ভদ্রলোক, তাকে আমি আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসছি এবং একই সাথে অডিওতে আপনারা শুনতে পাবেন, রেডিওতে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে ভদ্রলোকের কথা আমরা বলছিলাম। আপনার নাম? দবিরুল ইসলাম। মোহাম্মদ দবিরুল ইসলাম। দবিরুল ইসলাম। জি। আমি যেটা শুনেছি ওনার কাছ থেকে, নাসিমার কাছ থেকে, সেটা হলো যে ওনার সঙ্গে পরিচয় হওয়ার 2 থেকে 3 মাস পরে ওনাকে আপনি বিয়ের প্রস্তাব দেন। আপনিও একজন অ্যাসিড সার্ভাইভার। জি জি। আপনাকে দেখে কিন্তু বোঝার উপায় নাই যে আপনি অ্যাসিড সার্ভাইভার, কারণ আপনার যত জানি যে আপনার বুকের ভেতরের জায়গাটা উনি যেটা বলছিল সেটা এক বার্ন, আর হাতের একটা জায়গা। হাতের জায়গাটা একটু দেখান আপনি। এই যে হাতে আমার এই জায়গাটা, আর বুকের মধ্যে আছে। হাতের ওনার দেখতে পাচ্ছেন বুড়া আঙ্গুলের নিচের জায়গাটা, এই দুটো জায়গায় শুধু বার্ন। এই দুইটাই, আর মুখে ছিল জাস্ট এটা মিশে গেছে আর কি। মিশে গেছে। এটা আপনার ঘটনাটা কি হয়েছে? এটা ঘটনাটা হচ্ছে 2004 সালে আমার পারিবারিক সমস্যা, জায়গা জমি নিয়ে সমস্যাটা ছিল। তো একদিন আমি সকালে ঘুম থেকে উঠে বাইরে যাই, আমি তো বাইরেই টয়লেট করতে হয়, তখন তো এরকম ছিল না সিস্টেম। তো আমি বাইরে গেলে তারা আমাকে 3 জন আতঙ্কিত ভাবে চলে আসে আমাকে ধরার জন্য। তো আমি বুঝতে পারি নাই যে আসলে তারা কি জন্য আসছে আমার কাছে। যারা আপনার বিরোধ পক্ষ ছিল? বিরোধ পক্ষ, জি। তো পরে দেখছি যে এদের কাছে একটা বোতল আমাকে মানে মুখে দিতে চাইছিল। তখন তো আমি চেষ্টা করছি আর কি ধরার জন্য জিনিসটা। এই ধরার জন্য চেষ্টা করাতে আমার হাতে লাগছে। তার মানে তারা আপনাকে অ্যাসিড ছোড়ে? হ্যাঁ। ওনাদেরকে ধরা হয়েছে পরবর্তীতে ধরা হয়েছে, বছর খানেক ছিল জেলে। পরে মানে সাক্ষীর একটু দুর্বলতার কারণে তারা মানে ছাড় পায় নিছে। 1 বছর পরে ওনারা ছাড় পেয়ে গেছে। তো আপনার এই যে বার্নটা হলো, আপনি ওনাকে সবকিছু জেনে 3 মাস পরে বিয়ের প্রস্তাব দেন? জি জি জি। প্রেমের প্রস্তাব না, বিয়ের প্রস্তাব। তো ওনাকে দেখে আপনার ভিতরে কোনো আতঙ্ক কাজ করেনি যে এরকম একটা মানুষ না আসলে কি বিয়ে করবেন? বাড়িতেও তো একটা ব্যাপার স্যাপার আছে, বোঝানোর ব্যাপার আছে। হ্যাঁ। তা আসলে কি, আমি যখন ওখানে অ্যাসিড সার্ভিস ফাউন্ডেশনে আসি, ওর সাথে আমার পরিচয় হয়, যেহেতু দুজনে আমি ওখানে মানে ওয়ার্ড বয় হিসাবে তখন চাকরি পাই। ওখানে কিছুদিন চিকিৎসা অবস্থা ছিলাম। চিকিৎসা অবস্থায় থাকার পরে আমার ওখানে একটা চাকরি হয় ওয়ার্ড বয়ের। তো চাকরি হওয়ার পর থেকে ওর সাথে আমার পরিচয়, আর ও আগে থেকে ওখানে ছিল। তা পরিচয় হওয়ার পর থেকে আমি ওর বিস্তারিত শুনছি যে আসলে তার 2টি কান নাই, 2টি চোখ আছে, এর মধ্যে চোখ একটা সমস্যা হয়ে গেছে, বাদ আর একটা চোখ আছে মানে 100%-এর মধ্যে 10% বা 50-20% দেখে আর কি। তো তার 2টি কান নাই, মুখটা পুরা নষ্ট। তারপরে আমি ছবি দেখছি। আর দ্বিতীয়ত হলো ছোট থেকে মা মারা গেছে, মা নাই, এতিম।
আমি আসলে এর কথাবার্তা শুই না, আমার কাছে খুব খারাপ লাগছে বিষয়টা। আসলে সেও মানুষ, সে তো একজন বান হইলো, সে তো একজন মানুষ, তারও তো বাঁচার অধিকার আছে। এটা আপনি ভিতর থেকে অনুভব হ্যাঁ, করছেন? অনুভব করছি। তা আমি তখন বিষয়টা চিন্তা করলাম যে না, বিয়ে তো করতেই হবে। তা আমি এরকম একটা মেয়েকে বিয়ে করলে আমার জীবনে হয়তো কোনো একটা ভালো দিক, আল্লাহ যে দিক দিয়ে হোক করাবে, কিন্তু ওই ওর দুর্ঘটনা দেখার পর, এগুলা দেখার পর প্রস্তাব আপনি আগে দিয়েছিলেন নাকি উনি দিয়েছিলেন? না, আমি মানে দিয়েছিলাম, বলছিলাম। আচ্ছা, তখন উনি বলেন নাই যে তুমি আমার মতো এরকম একটা মেয়েকে কেন বিয়ে করবা? না, বলছে, প্রশ্ন করছে, কিন্তু আসলে কি আমি এটুকুই বলছি, দেখো তুমি এরকম অসুস্থ হইলো, আমি কিন্তু তোমাকে অসুস্থ মনে করি না। আচ্ছা, যেহেতু তোমার এই ঘটনা ঘটতেই পারে, মানুষের কখন কোন জীবনে কখন কি দুর্ঘটনা ঘটে কেউ জানে না আসলে। তা আসলে আমি এই দিকটা চিন্তা করছি। তারপরে আমার বাবা ছিল একজন ইমাম, মসজিদের ইমাম। তখন আমি আমার বাবাকে জানাই, মাকে জানাই বিষয়টা। জানার পরে তারা বলছে ঠিক আছে, তোমার যদি পছন্দ হয়, ভালো লাগে, আমার সমস্যা, আমাদের সমস্যা নেই। চমৎকার। তখন তারা বলছে, তখন আমি ঢাকায় নিয়ে আসছি। ঢাকায় নিয়ে আসার পর ওদের গ্রামে যাই, বিয়েটা হয়েছে আর কি। দেখাইছেন ওনাকে বিয়ে করার আগে? হ্যাঁ, বিয়ে করার আগে পরিবারের সবাই মেনে নিয়েছে বিষয়টা? মেনে নিয়েছে। আমার বাবা ওকে আর অনেক ভালোবাসে। নাসিমা, আপনার কাছ থেকে একটু শুনি, আপনার সংসার কত বছরের, কত সালে বিয়ে করলেন? 2004 শেষ, 5 প্রথম। তার মানে সংসার হচ্ছে প্রায় 15 বছরের সংসার, রাইট? আচ্ছা, তো 15 বছরের সংসার জীবনে বাচ্চা কাচ্চা নিশ্চয়ই হয়েছে? হ্যাঁ, আমার 10 বছরের একটা ছেলে আছে। 10 বছরের একটা ছেলে আছে। শ্বশুর বাড়ি থেকে যখন আপনাকে প্রথম দেখা হয়, এই অবস্থায় দেখে কি বলেছিল? তারা মেনে নিয়েছিল? হ্যাঁ, ওনাদের দেখেও আমার মনে হচ্ছিল যে না, ভালো হবে। কারণ ওনার দেখে আমার কিছু, কত মানুষের তো আমার এমনি দেখতে আসলে তো কিছু মন্তব্য করতো, কিন্তু না, তাদের দেখতাম যে না, ওরা আমার প্রথম দেখার পরে আমার শাশুড়ি আমার গায়ে হাত দিয়ে খুবই করছে যে ঠিক আছে, আমার ছেলে যখন পছন্দ করছে, আমার কোনো আপত্তি নাই। আমার শ্বশুর হইলো মসজিদের ইমাম ছিল, উনি আমাকে দেখে আমি যা বুঝলাম যে অনেক খুশি হইলেন। পরে বললেন যে না, আমার কোনো আপত্তি নাই, তোমরা যদি ভালো থাকো আর ভালো চলো। আমি তবিরুল ইসলাম আপনার নাম, না? জি জি। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার ভেতরের যে মূল্যবোধ, জি জি, আপনার ভেতরের যে আদর্শ, এটা অমূল্য। এটা অনেক মানুষেরই সারা জীবন শিক্ষা নিয়ে, বিশ্ববিদ্যালয় জীবন পার করে, অনেক বড় বড় ডিগ্রি নিয়ে অনেক মানুষের দ্বারা সম্ভব না। আপনি যেটা করেছেন সেটা অসাধারণ কাজ, অসাধারণ। এই 15 বছরের জীবনে কখনো মনে হয়েছে যে আপনি ভুল করেছেন তাকে বিয়ে করে? না, আসলে একটা কোশ্চেন, তারপরেও করতে চাই। ঠিক আছে, আমি প্রশ্নটা খুশি হলাম, কিন্তু আমি এটা মনে করি নাই যে আসলে তাকে নিয়ে কষ্ট হয় আমার। বরঞ্চ আপনি দেখেন, লাখ লাখ টাকা দিয়ে হজ করলে হজ হয় না। আমি এই দিকটা চিন্তা করছি, আমি তো গরিব মানুষ, কেশ পেশে আমার বাড়ি ঘর সবকিছু আমার শেষ, আমার গ্রামে যাতে থাকবো ওই সিস্টেমেও নাই। তা আমি টুকটাক এখানে ওয়ার্ড বাই চাকরি করি, সেও করে, হয়তো আমরা ভালো চলবো, এই দিকটা চিন্তা করে আমি ওকে বিয়ে করছি। কিন্তু বিয়ে করার পরে দেখা গেল আমার কিছুদিন পরে আমার চাকরিটা, যেহেতু এনজিও বাইরে থেকে ফান্ড আসে, সেটা ফান্ড থাকলে চাকরি থাকবে, না হলে নাই, ফান্ড কমে গেছে, আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিছে। এভাবে আমি চললাম কিছুদিন, ওর চাকরিটা থাকলো, আমার তো চাকরিটা নাই। তো আমি বাচ্চা নিয়ে বাসায় থাকি, দেখাশোনা করি, বাচ্চারা তো কেয়ার করতে হবে, বাচ্চাকে আপনি সাপোর্ট করতেন। হ্যাঁ। তারপরে কিছুদিন ওর চাকরিটা থাকলো, তার হঠাৎ করে এক সময় দেখা গেল ওরা চাকরিটা চলে গেল। আচ্ছা, তারপরে আমরা তো এখন মুশকিলে পড়ে গেলাম। আসলে কি বলবো, আমার তখন আমি আসলে কোনো সময় কান্না করি দেয়, আমি তখন কান্না করছি, আমার ছেলেকে আমি মানুষ করবো কিভাবে। কত সালের ঘটনা এটা? 2000 কত সাল যেন, 17 সালের 28 এপ্রিলে। 17 সালের আপনার দুজনের চাকরি চলে যায়? আমার চাকরি চলে যায় 17 সাল এপ্রিলের 28 তারিখে, আর ও 10 সালেই চলে যায় ওর চাকরি। আচ্ছা, তারপরে আপনারা মূলত 17 সালের পর থেকে মোটামুটি নিজেরা বেকার নাকি কোথাও জয়েন করেছেন? বলতে তখন এখন কি করবো, কিছু তো করা লাগবে। আমি অটো রিক্সা চিন্তা করলাম যে আমার গাড়ি চালান লাগবো। তা এক সময় দেখা গেল গাড়ি চালাইতে চালাইতে আমি বসে থাকতে পারি না। এই যে আমি এখানে বসে রয়েছি, বাইরে বসেছিলাম, আমি টয়লেটে নিম্নে 2-3 বার গেছি। আমার কারণ বসে থাকলে আমার নিচ পেট ব্যথা করে, পিছন সাইড ব্যথা করে, অনেক সমস্যা হয় আমার। তা আসলে যার যার সমস্যাটা সে বুঝবে, অন্যজন বুঝবে না। তা আমি তখন চিন্তা করলাম যে আমি গাড়ি চালাবো, কিন্তু গাড়ি চালাবো কইয়া তো আমি তার গাড়ির মধ্যে কন্ট্রোল করতে পারতেছি না, নিজেকে থাকতে পারতেছি না, স্ট্রং হয়ে থাকতে হবে। তো তখন সে কি করবে, তখন সে চিন্তা করলো যে আমি কাপড় আনে বিক্রি করি। তখন ওই 3 পিস স্কুলে আইনা বিক্রি করা শুরু করলো। তো এক সময় দেখা গেল যে এটাও মোটামুটি আমরা চলতেছি, কিন্তু এর মধ্যে চলতেছি আবার বাচ্চাকে স্কুলে পড়ালেখা করাইতে হবে। হঠাৎ করে প্রাইভেটে ছিল, প্রাইভেট থেকে বাদ দিলাম, সরকারি স্কুলে নিয়েছি। একটা ছেলে, আব্দুল্লাহ নোমান। একজনই বাচ্চা? একটাই বাচ্চা।
তারপরে আমি সরকারি স্কুলে এখন ভর্তি করছি, কিন্তু এখন যে টিউশনি করাবো বা সেই private অবস্থানে দিব, আপনাদের বর্তমান জায়গায় আসার আগে আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছিলাম, এই 15 বছরের সংসারে তাকে আপনি যে জায়গায় নিয়ে গেছেন, মানুষ তো যখন ব্যতিক্রম কোনো কিছু দেখে মানুষের আগ্রহ বাড়ে। তো এইরকম একটা মানুষ যার মুখের এই অবস্থা, বিভিন্ন জায়গায় সামাজিকতায় হাটে বাজারে যখন যেতেন তাকে নিয়ে, নিজের খারাপ লাগতো না মানুষ যেভাবে অ্যাটেনশন দিলে? হ্যাঁ, আসলে এটা আমাকে কেউ এগুলা কথা বলে নাই, যে আসলে বরঞ্চ সবাই একটা আমাকে উৎসাহ দিছে, তাদেরকে এই জন্য ধন্যবাদ জানাই যে না, এরকম একটা মেয়েকে বিয়ে করছো, এটা আপনার আসলে খুব ভালো হইছে, এটা দিকটা আমি খুশি হয়েছি। আসলে সবাই এই জিনিসটা মানে নিতে পারে না। উনি আসলে মানুষ কি হিসেবে হতো? কেমন? উনি মানুষ হিসেবে কেমন? মানুষ হিসাবে ভালো। অনেক সময় দেখা যায় আমার মা আসলে মাকেও খুব ভালো আহ্বান করে যত্ন দেয়, করে। হ্যাঁ, কাপড় চোপড় লাগলে সবকিছু দেয় মোটামুটি, আমি দেয় না অস্বীকার করবো না, দেয়। আর ওর সাপোর্টাই আমি অনেকটা আসলে উৎসাহিত পাই। চমৎকার। আমরা আসলে সুখ যে কোথায়, মানে সৃষ্টিকর্তা সুখ কোথায় রেখে দিয়েছেন, আল্লাহ সুখ কোথায় রেখে দিয়েছেন, এটা আজকের এই এপিসোড দেখলে সবাই বুঝতে পারবে। অসাধারণ, অসাধারণ, চমৎকার একটা মানে লেসন আছে আজকের এই মানে ছোট্ট একটা জীবন গল্পে। এটা দিয়ে অনেক বড় একটা স্টোরি পোট্রে করা সম্ভব, কিন্তু গল্পের যে জায়গাটায় ওনারা এসেছেন সেইখান থেকে আমি আর একটু সামনের দিকে যেতে চাই। তো আপনারা দুজনে এখন কি করেন? কিছু করেন? আমি বলি, জি বলেন নাসিমা। আমি একটা স্কুলে 3 পিস বিক্রি করতাম, আদার্স আরেকটা কাজ করতাম, সেটা হলো বাচ্চাদের মানে টিফিন, 11টার সময় টিফিন দেওয়া হয়, তখন আমি স্কুলটার নাম বলিনি, দরকার নেই বলার। হ্যাঁ, বলতে চাচ্ছেন আপনি? নাম বলতে চাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, বলেন। আমি সেই স্কুলে যখন একজন টিচারের সাথে কথা বললাম যে আমার একটা কাজের দরকার, তো ওনারা চিন্তা করছিলেন যে আমার একটা কি কাজ দিতে পারে। অবশেষে কোনো কাজ আমার দেওয়ার মতো, মানে ক্লিনার, সেটাও সম্ভব হচ্ছে না। আচ্ছা, ক্লিন করার পরে বলছে যে তো যখন ওরা বলছে যে এই মুহূর্তে কোনো কাজ নাই, যদি হাতে কোনো কাজ আসে তোমাকে বলবো, তখন আমি ওই যে ফাস্টফুডে বড় বড় সিঙ্গারা, সমোসা, ফাস্টফুডের খাবারগুলো একটু বড় সিঙ্গারাগুলো, এগুলা শ হিসাবে কিনতাম, কিনে পার্সেল করে, বিরিয়ানির পার্সেল যেভাবে হয় এরকম করে স্কুলে বাচ্চাদেরকে দিতাম আর কি, যেন ওরা পরিষ্কার পরিচ্ছন্ন খাবারটা দেখলে যেন ওদের আগ্রহ বাড়ে। আর এটাই